অটোমোবাইল সংক্রান্ত এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন, যাতে করে সকল ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যান। সবাইকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং একটি শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদেরকে অ্যাড করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এডুকেশন স্টুডিও বিডির পক্ষ থেকে। আজকে আমরা 4 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালীগুলো দেখব। আমরা যারা টেকনিক্যাল লাইনে পড়ালেখা করতেছি, অটোমোবাইল নিয়ে পড়ালেখা করতেছি, তাদের ম্যাক্সিমাম সময় একটা প্রশ্ন আসছে, 4 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালী চিত্র অঙ্কন করে বিস্তারিত লিখো বা বর্ণনা করো। তো আমি এটা একটা 4 স্ট্রোক ইঞ্জিনের যে কার্যপ্রণালী আছে সেই কার্যপ্রণালীটা বর্ণনা করার জন্য একটি চিত্র অঙ্কন করেছি। তো এটা হচ্ছে আমার পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনকে সংক্ষেপে এসআই ইঞ্জিন বলে বা স্পার্ক। এসআই ইঞ্জিনের অর্থ হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন বা এসআই ইঞ্জিন। সংক্ষেপে এটার অপর নাম এসআই ইঞ্জিন। তো আমরা এখানে বেশ কয়েকটা অংশ দেখতেছি। প্রথমে আমরা অংশগুলো একটু চিনে নেব। এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ যারা আমরা এখনও আমি বলবো যে যারা নবম দশম শ্রেণীতে পড়তেছি, আমি অনেক যখন টেকনিক্যালে অ্যাজ এ গেস্ট টিচার হিসেবে একটি ক্লাস কোনো একটা টেকনিক্যালে নিতে গেছিলাম, সেখানে দেখলাম তাদেরকে যারা দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী ছিল তাদেরকে পিস্টনের কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা দুঃখের বিষয় হচ্ছে পিস্টনটা পর্যন্ত চিনে না। তো আমাদের কারিগরি শিক্ষা যদি এত দুর্বল হয়ে যায়, তাহলে আপনাদের এই যে শিক্ষা, এই যে পাস দিয়ে কিছুই হবে না। আর হচ্ছে যারা টিচার আছে, আমি তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা টিচিং দিচ্ছেন, প্রফেশনালি যারা কাজ করতেছেন, তারা অন্তত পক্ষে আমাদের এই যে স্টুডেন্টগুলা যারা নবম দশম শ্রেণী ম্যাট্রিক পাস করে যাচ্ছেন, তারা একটু দায়িত্ব নেন, একটু দায়িত্ব নিয়ে ছেলেদেরকে একটু শিখান। তো এভাবে অবহেলা করতে থাকলে একদিন আমাদের এই যে পরবর্তী যে জেনারেশনটা আছে, সেই জেনারেশন কিছুই শিখতে পারবে না। আপনারা একটু কেয়ারফুল থাকবেন যাতে আপনাদের স্টুডেন্টগুলা কিছু শিখে বের হইতে পারে। এটা আপনার হচ্ছে একান্ত দায়িত্ব, ঠিক আছে? তো আমি এ নিয়ে বেশি কিছু বলবো না। আমি যখন লেকচার দিই আমি পুরাটা বলার চেষ্টা করি। তো কাজেই আমার মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, তাহলে আপনারা আমাকে সাজেশন দিবেন। আমি যারা সিনিয়র যারা দেখতেছেন তারা সাজেশন দিবেন। আমার যদি কোনো ভুল থেকে থাকে আমি সংশোধন করতে বাধ্য। তো এটা হচ্ছে আমার স্পার্ক প্লাগ। এটার এই যে তারটা আছে, এটাকে বলে হাই টেনশন লিড। হাই টেনশন লিড বা তার। এটা হাই ভোল্টেজ পরিবহন করে, এই জন্য এটাকে হাই টেনশন লিড বলা হয়। এই যে একটা বাল্ব, এটাকে বলা হচ্ছে বাল্ব। এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে বাল্ব, ঠিক আছে? এটা হচ্ছে ইনটেক বাল্ব। একটা ইঞ্জিনে ইনটেক ভাল্ব, ঠিক আছে? ইনটেক বাল্ব। একটা ইঞ্জিনে হচ্ছে দুই ধরনের বাল্ব থাকে, একটা হচ্ছে ইনটেক আর একটা হচ্ছে এক্সজস্ট। এই যে এটা ইনটেক, এটা হচ্ছে এক্সজস্ট, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে এক্সজস্ট বাল্ব। এক্সজস্ট ভাল্ব, ঠিক আছে? আর এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে যেই অংশটা বের হইছে, সিলিন্ডার পর্যন্ত আসছে, সেই অংশটাকে বলবে ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ড,
ইনটেক ম্যানিফোল্ড, আর এটাকে বলা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড। এক্সজস্ট ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ড। তারপর হচ্ছে পিস্টন যেই সিলিন্ডারের অভ্যন্তরে বা ভিতরে যেই পথ অতিক্রম করে, অর্থাৎ একদম সর্বোচ্চ নিচে থেকে একদম সর্বোচ্চ উঁচু পর্যন্ত, অর্থাৎ বিডিসি হতে টিডিসি পর্যন্ত যে পথটা অতিক্রম করে এটাকে বলে হচ্ছে, এই যে দূরত্বটা অতিক্রম করে এই দূরত্বটাকে বলবে হচ্ছে আমার, এটাকে বলবো হচ্ছে স্ট্রোক। এটাকে বলবো হচ্ছে স্ট্রোক। আমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আছে স্ট্রোক কাকে বলে, তো তখন আমরা বলবো হচ্ছে সিলিন্ডারের অভ্যন্তরে বা ভিতরে, এই যে ভিতরে পিস্টন, এই যে পিস্টনটা উঠানামা করে, এই যে পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত বা বিডিসি থেকে টিডিসি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে, পিস্টনটা কিন্তু উঠানামা করে, তাহলে যেই দূরত্বটা সে অতিক্রম করলো সেই দূরত্বটাকে কি বলবে? স্ট্রোক বলবে। ঠিক আছে, আমি এখনও কিন্তু কার্যপ্রণালী আলোচনা করছি না, এটার ভিতরে যা যা আছে তা নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি, তো খেয়াল রাখবেন। এই একটা লেকচারে কিন্তু আপনার কিন্তু অনেক কিছু শেখার আছে, এই একটা অংশ থেকে, এই একটা চিত্র থেকে, এই একটা বিবৃতি থেকে অনেক কিছু শেখার আছে। কাজেই শুধু আমি এই 4 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করছি না, আমি কিন্তু যা আছে তা নিয়ে সবটাই নিয়ে আলোচনা করছি। একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু যারা এই ধৈর্য ধরে একটু দেখেন, দেখলে আপনার হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো তাহলে এই যে দূরত্বটা টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে পিস্টনটা যে পথ অতিক্রম করে, এখানে আমি একটু বলে রাখি, মুখস্থ করার কোনো কিছু নাই, আপনি উপলব্ধি করবেন, উপলব্ধির কথাটা এখানে বাস্তবে রূপ দিবেন। এখানে যারা নবম দশম শ্রেণীতে যারা পড়ছ তাদেরকে আমি বলবো যে এখানে মুখস্থ করার কোনো কিছু নেই, আমি জাস্ট জিনিসটা দেখছি, জিনিসটা উপলব্ধি করছি, সেই জিনিসটাই এখানে আমি খাতায় লিখব, সেইটাই এখানে আমি কিন্তু অটোমোবাইলের স্টুডেন্ট, তাহলে আমি যখন ছিলাম আমি কিন্তু এই অনেক করতাম যে এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, এই সাবজেক্টটা নিয়ে। আসলে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই, এটা জাস্ট আপনি পড়ার সাথে সাথে উপলব্ধি করেন, চিত্রগুলোর সাথে মিলান, কাজগুলোর সাথে মিলান, হ্যাঁ, তাহলেই আপনার কথাগুলো এমনিতেই চলে আসবে। তাহলে আমি কথা বাড়াবো না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এইখানে তাহলে কি দিলাম? এইগুলো হচ্ছে পিস্টন রিং। একটা পিস্টনের ভিতরে 2 প্রকার রিং থাকে, তাহলে আমার প্রশ্ন হতে পারে পিস্টন রিং কত প্রকার? তাহলে পিস্টন রিং হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কম্প্রেশন রিং আর একটা হচ্ছে অয়েল রিং। উপরেরগুলো আমরা খেয়াল করব, উপরের রিং যে 2টা রিং থাকে, ম্যাক্সিমামই 2টা রিং থাকে উপরে, সে 2টা রিং হচ্ছে কম্প্রেশন রিং, আর নিচে আরেকটা খাঁজ কাটা হচ্ছে রিং থাকে, এটা হচ্ছে অয়েল রিং। এটার কাজ হচ্ছে সিলিন্ডারের মধ্যে, সিলিন্ডারের যে লাইনারটা আছে, দেওয়ালগুলো আছে, সেখানে অয়েলগুলা ছড়িয়ে দেয়া, সমানভাবে ছড়িয়ে দেয়া, এটা হচ্ছে অয়েল রিংয়ের কাজ। তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে অয়েল রিং, অয়েল রিং। তারপর এটাকে আমি, এই 2টাকে আমি কি বলবো? কম্প্রেশন রিং, কম্প্রেশন রিং, ঠিক আছে? আর এই যে অংশটা, এই যে পিস্টন এবং কানেক্টিং রড, এই যে এটা হচ্ছে পিস্টন, খেয়াল করেন একটু, এই যে স্কোয়ারটা আছে এটা হচ্ছে একটা পিস্টন, ঠিক আছে?
এই পিস্টন পিস্টন এবং এটাকে বলা হচ্ছে কানেক্টিং রড। আমি একটু লিখে দিচ্ছি, তীর লাগানো আছে, কানেক্টিং রড, কানেক্টিং রড। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি পিস্টন। স্কোয়ারটা খেয়াল রাখবেন, স্কোয়ারটা এটা হচ্ছে পিস্টন, পিস্টন। ঠিক আছে, আর এটা হচ্ছে কানেক্টিং রড। এখানে একটা পিন দেয়া আছে, পিন, যেটা হচ্ছে পিস্টন এবং কানেক্টিং রডকে ধরে রাখছে বা সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করছে যে পিনটা, সেটাকে এই পিনটাকে বলে হচ্ছে, আমি একটু তীর দিয়ে দেই, এই পিনটাকে বলে হচ্ছে গজন পিন, গজন পিন। আমাদের পরীক্ষায় অনেক সময় আছে যে পিস্টন এবং কানেক্টিং রডের সংযোগ রক্ষাকারী যন্ত্রাংশের নাম কি, তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে পিস্টন এবং কানেক্টিং রডকে সংযুক্ত করছে কে, গজন পিন। তাহলে উত্তর কী হবে, গজন পিন হবে। ঠিক আছে, তাহলে এই যে একটা অংশ আছে, এখানে এক প্রকার বিয়ারিং থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে, এই বিয়ারিংটাকে বলা হচ্ছে শেল বিয়ারিং, শেল বিয়ারিং। অনেকটা হচ্ছে চুরির যে আধা অংশটা, একটা চুরির মধ্যে এই ধরনের একটা চুরির আধা অংশ যেরকম থাকে সেই রকম অনেকটা হচ্ছে চুরির মতো থাকে, অর্ধ চুরির মতো থাকে। এটাও এক ধরনের বিয়ারিং, এটাকে বলা হচ্ছে শেল বিয়ারিং। তাহলে আবার হচ্ছে কানেক্টিং রডের এই যে ছোট অংশটা আছে, এই ছোট প্রান্তটা আছে, এটাকে বলে স্মল এন্ড। অনেক সময় প্রশ্নে আসে যে কানেক্টিং রডের ছোট অংশটাকে কি বলে, তাহলে এটাকে বলবো হচ্ছে স্মল এন্ড। আর কানেক্টিং রডের যে বড় প্রান্তটা আছে ক্রাঙ্কশ্যাফটের সাথে লাগানো অবস্থায় থাকে, এটাকে বলা হচ্ছে বিগ এন্ড। ঠিক আছে, আমি একটু এদিকে টেনে নিয়ে আসি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, বা গ্রাফিক্স দেওয়া আছে, গ্রাফিক্সে একটু দেখবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্মল এন্ড। স্মল এন্ড, ঠিক আছে, স্মল এন্ড। আর এই যে বড় অংশটা আছে এটাকে বলা হচ্ছে বিগ এন্ড, বিগ এন্ড। ঠিক আছে, এই যে কানেক্টিং রডের বড় অংশটাকে বলা হচ্ছে বিগ এন্ড। তারপর আরেকটি অংশ আছে হচ্ছে এই যে সিলিন্ডারের, এটাকে বলা হচ্ছে পিস্টনটা যে জায়গায় উঠানামা করতেছে, এই উঠানামার ফাঁকা বা চুঙ্গাটাকে বলে হচ্ছে সিলিন্ডার। এই যে ফাঁকা অংশ যেটা পিস্টন উঠানামা করতেছে যে চুঙ্গার মধ্যে দিয়ে, এটাকে বলবে সিলিন্ডার, এটাকে বলবো হচ্ছে সিলিন্ডার। তারপর আমি একটু কার্যপ্রণালীর দিকে যাই, এর মধ্যে আরও বেশ কিছু বাকি আছে, তারপরেও আমি এগুলা নিয়ে পরে আলোচনা করব। আরেকটা জিনিস বলি, এই যে পিস্টন টিডিসিতে ওঠার পর এই যে ফাঁকা স্থানটা আছে, যেখানে যাওয়ার পরে পিস্টন টিডিসিতে ওঠার পরে আর উঠতে পারে না, টিডিসির সর্বশেষ অবস্থানের পর উপরে যে ফাঁকা স্থানটা আছে, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে টিডিসি, এটুক পর্যন্ত হচ্ছে পিস্টন উঠতে পারে। ঠিক আছে, এটুক পর্যন্ত পিস্টন উঠতে পারে। এরপরে পিস্টন এইখানে হচ্ছে জ্বালানিটা পোড়ানো হয়, যে জায়গায় পিস্টনটা জ্বালানিটা পুড়ে বা টিডিসির উপরের যে খালি স্থান থাকে, এটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমি আরেকটা প্রশ্ন পাই, ক্লিয়ারেন্স ভলিউম কাকে বলে? প্রশ্ন অনেক সময় অনেক পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ারেন্স ভলিউম কাকে বলে? তাহলে বলতে হবে কি, পিস্টন টিডিসিতে ওঠার পর যে টিডিসির উপরে যে ফাঁকা স্থান থাকে বা যেখানে জ্বালানিটা প্রজ্বলিত হয়, সেই অংশটাকে বলে হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। ঠিক আছে, এখন আমি একটু কার্যপ্রণালীর দিকে যদি আসি,
একটু খেয়াল করবেন, যখন একটু কার্যপ্রণালীর দিকে যদি আসি, আমার প্রথমে যখন বলতে হবে যে একটি ইঞ্জিনে 4টা স্ট্রোক থাকে। কয়টা স্ট্রোক? একটি ইঞ্জিনে 4টা স্ট্রোক থাকে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। ঠিক আছে, 4টা স্ট্রোক থাকে। কি কি? সাকশন, কম্প্রেশন, পাওয়ার আর হচ্ছে এক্সজস্ট। তো পিস্টন যখন টিডিসি থেকে বিডিসিতে নামে, টিডিসি থেকে বিডিসিতে যখন নামবে তখন এখানে কি হবে? শূন্যতার সৃষ্টি হবে। এই যে যখন পিস্টনটা এখানে নামলো, তাহলে এখানে কি হবে? একটা শূন্যতার সৃষ্টি হবে। তখন এক্সজস্ট বাল্ব বন্ধ থাকবে, এক্সজস্ট বাল্ব বন্ধ থাকবে, ইনটেক বাল্বটা খোলা থাকবে, অর্থাৎ নিচের দিকে ডাবানো থাকবে, যার কারণে এই ইনটেক ম্যানিফোল্ড দিয়ে জ্বালানিটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে সাকশন স্ট্রোক কাকে বলে? সাকশন স্ট্রোক হচ্ছে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামবে। এই খেয়াল করেন, উপরের দিকটা থেকে নিচের দিকেরটাই নামবে। তাহলে সাকশন স্ট্রোক হচ্ছে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামবে, এক্সজস্ট বাল্ব বন্ধ থাকবে, ইনটেক বাল্ব খোলা থাকবে এবং ইনটেক ম্যানিফোল্ড দিয়ে জ্বালানি এবং এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। তাহলে এটা গেল হচ্ছে সাকশন স্ট্রোক। এটা কি গেল? সাকশন স্ট্রোক। পরে তাহলে পিস্টনটা নিচের দিকে নামছে, এটা শেষ, এই অংশটা শেষ, সাকশন স্ট্রোক শেষ। তাহলে আবার পিস্টনটা যখন উপরের দিকে উঠবে তখন এক্সজস্ট ইনটেক বাল্ব বন্ধ, এক্সজস্ট বাল্ব হচ্ছে বন্ধ থাকবে। তাহলে এটাকে বলে, তখন এখানে এক্সজস্ট দোনোটা বাল্ব যখন বন্ধ থাকবে, পিস্টন যখন বিডিসি থেকে টিডিসিতে উঠতে থাকবে, তখন এখানে কম্প্রেশনের সৃষ্টি হবে। কম্প্রেশনের সৃষ্টি হলে এখানে তাপ এবং চাপ দুটাই কিন্তু বেড়ে যাবে। তো জ্বালানিগুলোও সংকুচিত হচ্ছে। এক পর্যায়ে এই স্পার্ক প্লাগ কী করবে? এখানে স্পার্ক বা অগ্নিস্ফুলিঙ্গ এখানে প্রবেশ করবে। প্রবেশ করলে কি হবে? প্রবেশ করলে হচ্ছে আমার পিস্টনটা নিচের দিকে ডেবে যাবে। তো যখন যতটুকু পর্যন্ত আমি স্পার্ক আগে পর্যন্ত যদি বলি, তাহলে কম্প্রেশন স্ট্রোক আসতেছে। আমার সাকশন স্ট্রোক আমি বলছিলাম, কম্প্রেশন স্ট্রোকটা বলি, পিস্টন হচ্ছে বিডিসি থেকে টিডিসিতে উঠবে, টিডিসিতে উঠবে, ইনটেক এবং এক্সজস্ট বাল্ব বন্ধ থাকবে, ইনটেক এবং এক্সজস্ট বাল্ব বন্ধ থাকবে। একে কি বলবে? কম্প্রেশন স্ট্রোক বলবে। তারপর কম্প্রেশন স্ট্রোকের চূড়ান্ত পর্যায়ে যখন এখান থেকে স্পার্ক পড়বে, তখন এখানে বিস্ফোরিত হবে, অর্থাৎ সেটা হচ্ছে পাওয়ার স্ট্রোক। বিস্ফোরণ হলেই, এখানে যদি বিস্ফোরণ হয় তখন পিস্টনটা আবার কি করবে? নিচের দিকে নামে আসবে, তখন এটাকে পাওয়ার স্ট্রোক বলবে। তাহলে পাওয়ার স্ট্রোকের সময় কি হবে? ইনটেক এবং এক্সজস্ট দোনোটা বাল্ব বন্ধ থাকবে, পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামবে। পিস্টন কোথায় নামবে? টিডিসি থেকে বিডিসিতে নামবে। তাহলে আমি পাওয়ার স্ট্রোকটা একটু বলি। পাওয়ার স্ট্রোকটা হচ্ছে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামবে, ইনটেক এবং এক্সজস্ট বাল্ব দোনোটা বন্ধ থাকবে, এটাকে বলবে হচ্ছে পাওয়ার স্ট্রোক। তারপর এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট স্ট্রোকের সময় হচ্ছে পিস্টন এই যে বিডিসিতে নামার পরে আবার কি করবে? সেটা টিডিসিতে উঠবে। এক্সজস্ট স্ট্রোকের সময় পিস্টন বিডিসি থেকে টিডিসিতে উঠবে এবং হচ্ছে এক্সজস্ট বাল্ব খোলা থাকবে, ইনটেক বাল্ব বন্ধ থাকবে। এটাকে কি বলবে? এক্সজস্ট স্ট্রোক বলবে। তাহলে এই যে এই স্ট্রোকগুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন? একটা 4 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালী আপনি বর্ণনা করতে পারেন, বা সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক এভাবে না বলে, স্ট্রোক সংজ্ঞায়িত না করে পর্যায়ক্রমে এই স্ট্রোকগুলো যখন লিখতে থাকবেন, এটা অটোমেটিকলি হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালী বর্ণনা হয়ে যাবে। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আপনারা? তাহলে এখন হচ্ছে আমি এই নিয়ে
আলোচনা করেছি, 4 স্ট্রোক নিয়ে আলোচনা করেছি। আরেকটা জিনিস বলি, ম্যাক্সিমাম সময় আসে 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য আমি আরেকদিন আলোচনা করব। আরেকটা মূল কথা বলে রাখি, 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে পিস্টন দুইবার উঠানামা উপরে উঠানামা করবে এবং একটি স্ট্রোক সম্পূর্ণ হবে, ঠিক আছে? একটি স্ট্রোক সম্পূর্ণ হবে, অর্থাৎ ক্রাঙ্কশ্যাফট ঘুরবে হচ্ছে দুই পাক কি করবে, ক্রাঙ্কশ্যাফট ঘুরবে দুই পাক বা দুই চক্কর, আমরা যেটাই বলি না কেন, দুই চক্কর দিলে দুই বৃত্ত তাহলে হচ্ছে দুই পাক মানে ক্রাঙ্কশ্যাফট, দুই পাক মানে হচ্ছে দুই বৃত্ত, অর্থাৎ এক বৃত্ত যদি 360 ডিগ্রি হয় তাহলে দুই বৃত্ত সমান হচ্ছে 720 ডিগ্রি নাকি? তাহলে ক্রাঙ্কশ্যাফট কী করবে, সর্বশেষ অংশে আপনারা এটা বলবেন ক্রাঙ্কশ্যাফট 720 ডিগ্রি পথ অতিক্রম করার পর একটি মাত্র শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আমার প্রত্যেকটা ক্লাস দেখবেন, আশা করি আপনাদের অটোমোবাইল নিয়ে কোনো সমস্যা হবে না। আর হচ্ছে কোনো যদি স্পেশাল যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা করে অটোমোবাইল নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে আপনাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সমাধানগুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।